আচ্ছা ভাবুন তো, ন্যাটো জোটের একজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য স্পেন হঠাৎ করে তার সবচেয়ে পুরনো বন্ধুদের বিরুদ্ধেই দাঁড়িয়ে গেল। কিন্তু কেন কেন তারা এমন একটা পথ বেছে নিচ্ছে যা তাদের একঘরে করে দিতে পারে? চলুন আজকের এই আলোচনায় এই জটিল ধাঁধার গভীরে ঢোকা যাক। একবার ভেবে দেখুন, আমেরিকার মতো একটা মিত্র দেশ স্পেনকে সরাসরি হুমকি দিচ্ছে। এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দেয় যে পরিস্থিতিটা আসলে কতটা গুরুতর। স্পেন এমন কি করল যে তার সবচেয়ে শক্তিশালী মিত্র দেশকেই এমন কথা বলতে হলো? চলুন এখান থেকে শুরু করা যাক। স্পেনের সাম্প্রতিক কাজকর্মকে পশ্চিমা জোটের ভেতরে এক ধরনের বিদ্রোহ বললে কিন্তু একদমই ভুল হবে না। তো চলুন দেখি কিভাবে এই সংঘাতের পটভূমিটা তৈরি হলো আর কোন কোন ঘটনা এই বিদ্রোহের জন্ম দিল। মাত্র ২ বছরের মধ্যে স্পেনের নেওয়া পদক্ষেপগুলোর দিকে একবার তাকান। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া, মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারে বাধা দেওয়া, এ প্রত্যেকটা সিদ্ধান্তই স্পেনকে তার পুরনো মিত্রদের থেকে যেন এক ধাপ করে দূরে সরিয়ে দিয়েছে। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা ধারাবাহিক এবং বেশ সাহসী পদক্ষেপ। তাহলে মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কেন স্পেন কেন হঠাৎ করে তার সবচেয়ে কাছের মিত্রদের অবাধ্য হচ্ছে? কেন তারা আমেরিকা বা অন্য পার্টনার্সদের বিরুদ্ধে যাওয়ার মতো এত বড় ঝুঁকি নিচ্ছে? চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। এই ধাঁধার প্রথম সূত্রটা খুঁজতে হলে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না, বরং স্পেনের সাম্প্রতিক অতীতেই ফিরে তাকাতে হবে। ২০০৪ সালে এমন একটা ঘটনা ঘটেছিল যা স্পেনের রাজনীতি আর বৈদেশিক নীতিকে বলা যায় চিরদিনের জন্যই বদলে দিয়েছিল। ১৯৩, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা মাদ্রিদ ট্রেন বোমা হামলায় নিহত ১৯৩টা জীবনের গল্প। এই ট্র্যাজেডিটা স্পেনের মনে এতটাই গভীর দাগ কেটে আছে যে তাদের প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্তকে এটা আজও প্রভাবিত করে। ঘটনাটা ঘটেছিল অবিশ্বাস্য দ্রুত গতিতে। একটা অজনপ্রিয় যুদ্ধ, তার জের ধরে একটা ভয়াবহ সন্ত্রাসী হামলা, আর তার ঠিক ৩ দিন পরেই নির্বাচনের সরকারের পতন। নতুন সরকার ক্ষমতায় এসেই ইরাক থেকে সব সৈন্য ফিরিয়ে আনল। স্পেনের রাজনৈতিক দলগুলো সেদিন একটা কঠিন শিক্ষা পেয়েছিল, জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়াটা কতটা বিপজ্জনক হতে পারে। কিন্তু ২০০৪ সালের এই আঘাতের শেকড়টা কিন্তু আরও গভীরে। স্পেনের এই যে যুদ্ধবিরোধী মনোভাব, এর পেছনে লুকিয়ে আছে বিংশ শতাব্দীর আরও পুরনো আর বেদনাদায়ক এক ইতিহাস। স্পেনের গৃহযুদ্ধের সময় সাধারণ মানুষের ওপর যে কী পরিমাণ ভয়াবহ বোমাবর্ষণ হয়েছিল, সেই স্মৃতি স্পেনের মানুষ আজও ভুলতে পারেনি। পিকাসোর সেই বিখ্যাত চিত্রকর্ম গের্নিকা, ওটা যেন সেই ভয়ঙ্কর সময়ের এক জীবন্ত দলিল, যা স্পেনের যুদ্ধবিরোধী চেতনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের পরিহাসটা একবার দেখুন, যে সামরিক ঘাঁটিগুলো একসময় একজন স্বৈরশাসক বানিয়েছিলেন নিজের রাজনৈতিক বৈধতা পাওয়ার জন্য, আজ সেই একই ঘাঁটি ব্যবহার করে একটা গণতান্ত্রিক স্পেন তাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করছে। এটা সত্যি এক অসাধারণ পরিবর্তন, তাই না? আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় সূত্রটাতে। স্পেনের এই যে সাহসী অবস্থান, এর পেছনে আরও একটা বড় কারণ হল আরব বিশ্বের সাথে তাদের এক অনন্য এবং বহু শতকের পুরনো সম্পর্ক। প্রায় ৮০০ বছরের মুসলিম শাসনের ইতিহাস স্পেনকে আরব বিশ্বের সাথে এমন একটা সাংস্কৃতিক বন্ধনে বেঁধেছে যা অন্য কোনো পশ্চিমা দেশের নেই বলেই চলে। ওরা কখনো মধ্যপ্রাচ্যে ঔপনিবেশিক শক্তি হিসেবে যায়নি, বরং সবসময় শান্তি আর আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের পরিচিতিটা গড়ে তুলেছে। আর এই গভীর ঐতিহাসিক সম্পর্কটাই আজ তাদের স্বাধীন মধ্যপ্রাচ্য নীতিতে এতটা আত্মবিশ্বাস যোগাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই গভীর ইতিহাসকে এখন কিভাবে একটা আধুনিক আর চতুর রাজনৈতিক কৌশলে ব্যবহার করা হচ্ছে? চলুন সেটা এবার দেখা যাক। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নীতিগুলোকে বাইরে থেকে দেখলে বেশ সাহসী মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে স্পেনের সাধারণ মানুষেরই মনের কথা। যেমন ধরুন, দেশের প্রায় ৫৯% মানুষই ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিপক্ষে। তাই সানচেজ যখন কোনো পদক্ষেপ নেন, তিনি ভালো করেই জানেন যে দেশের বেশিরভাগ মানুষ তার পাশেই আছে। একজন বিশ্লেষকের ভাষায় বলতে গেলে, সানচেজ তার বিরোধীদের এমন এক কোণায় ঠেলে দিয়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথই নেই।
তার রাজনৈতিক প্রতিপক্ষরা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আর একজন বিদেশি নেতার পক্ষে কথা বলতে বাধ্য হচ্ছেন। এটাকে তো রাজনীতিক চেকমেট ছাড়া আর কিছুই বলা যায় না, তাই না? স্পেনের লক্ষ্যটা এখন কিন্তু আরও বড়। তারা শুধু মধ্যপ্রাচ্যের সাথেই নয়, বরং ইউরোপ আর লাতিন আমেরিকার মধ্যেও একটা সেতু তৈরি করতে চায়। এর মাধ্যমে স্পেন হয়তো বিশ্বে মধ্যম সারির শক্তিগুলোর জন্য একটা নতুন এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মডেল হয়ে উঠতে চাইছে। তো সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে আজকের বিভক্ত পৃথিবী, যেখানে বড় বড় শক্তিগুলোর মধ্যে সংঘাত বেড়েই চলেছে, সেখানে স্পেনের এই স্বাধীন পথ চলা কি অন্য দেশগুলোর জন্য একটা নতুন দিশা হতে পারে? এর উত্তরটা হয়তো ভবিষ্যতের জন্যই তোলা রইল।